প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও তোমাদের সাথে আমার প্রথম পত্রে পদার্থবিজ্ঞান প্রথম পত্র ক্লাস। আমরা ইতিপূর্বে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় থেকে কেপলারের সূত্র নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ধারাবাহিকভাবে অভিকর্ষ এবং অভিকর্ষ ত্বরণ নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবারে প্রথমেই জেনে নিব অভিকর্ষটা কি। ইতিপূর্বে অভিকর্ষ একটু সংজ্ঞায়িত করেছি, আমি আরো একবার মনে করে দিচ্ছি। অভিকর্ষ কি? পৃথিবী কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করে তাকে বলা হয় অভিকর্ষ। আমাদের আজকের এই টপিকটা এখন হচ্ছে হলো অভিকর্ষ অভিকর্ষ ত্বরণ। তাহলে আমরা প্রথমেই অভিকর্ষটা জানবো। সেটা হলো কোন বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে সেই বলটাকে বলা হয় অভিকর্ষ বল বা অভিকর্ষ। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলটাই অভিকর্ষ। তাহলে আমার হাতে এই একটা মার্কার আছে, আমার মার্কারটা এখন এই হাতে স্থির হয়ে আছে। এখন যদি আমি মার্কারটাকে ছেড়ে দেই, ধীরে ধীরে নিচের দিকে পড়তে থাকবে এবং যতই নিচে পড়তে থাকবে এর বেগ ততই ধীরে ধীরে বাড়তে থাকবে। প্রশ্ন দুইটা, একটা, বস্তুটা নিচের দিকে পড়তেছে কেন? দ্বিতীয়ত, বস্তুটার বেগ বাড়তেছে কেন? দুইটা প্রশ্ন খেয়াল করো। কোন বস্তু উপর থেকে ছেড়ে দেওয়ার ফলে নিচের দিকে পতিত হয়, নিচের দিকে পতিত হওয়ার কারণ কি? অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণের জন্য সে নিচের দিকে পতিত হয়। তাহলে অভিকর্ষ বল, অভিকর্ষ বল কি করে? নিচের দিকে টানে, পৃথিবী নিচের দিকে টানতে থাকে, এই জন্য এই অভিকর্ষ বলের কারণে সে নিচের দিকে পতিত হয়। এবার একটা বল যখন কোনো বস্তুর উপর ক্রিয়াশীল হয় তখন আমরা জানি কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে ত্বরণ সৃষ্টি হয়। ত্বরণ মানে ধীরে ধীরে বেগ বাড়তে থাকা। তাহলে এই বস্তুটার উপর যখন অভিকর্ষ বল ক্রিয়াশীল হয় তখন অবশ্যই এর বেগ ধীরে ধীরে বাড়তে থাকবে। এই জন্যই উপর থেকে ছেড়ে দিলে বস্তুটা যতই নিচের দিকে যায় ধীরে ধীরে এর বেগ বাড়তে থাকে, এই জন্যই ত্বরণ হয়। তার মানে অভিকর্ষ বলের কারণেই মূলত এই বেগ বৃদ্ধিটা ঘটতেছে। তাহলে 1 সেকেন্ডে কতটুকু করে বেগ বৃদ্ধি পায় তার পরিমাণটাই হলো ত্বরণ। তাহলে আমরা অভিকর্ষ ত্বরণের সংজ্ঞা থেকে দিতে পারি যে অভিকর্ষ বলের প্রভাবে পরন্ত কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে বা 1 সেকেন্ডে বেগ যতটুকু বাড়ে বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। তাহলে আমরা এখন একটা অভিকর্ষ ত্বরণের রাশিমালা নির্ণয় করি। তাহলে এখান থেকে দেখো, মনে করো এটা পৃথিবী, এর উপরে একটা বস্তু এই অভিকর্ষের টানের প্রভাবে পৃথিবীর দিকে পড়তেছে। এই বস্তুটার ভর হলো m। আচ্ছা, আর এই পৃথিবীর ভর বড় হাতের m। এই মাঝখানের এই ডিসটেন্সটা দেখো, এই মাঝখানের ডিসটেন্সটা যদি আমি r ধরি, টোটাল ডিসটেন্সটা পৃথিবীর পৃষ্ঠ থেকে এটা হলো r। পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি ধরি তাহলে এটা হলো r। এবার দেখো মহাকর্ষ সূত্র হতে আমরা কি পাই? মহাকর্ষ সূত্র হতে আমরা লিখতে পারি F সমান সমান Gm/r²। এইটা। আচ্ছা, এখন যদি দেখো আমরা মহাকর্ষ সূত্র এটা পেলাম, আবার পৃথিবী এই বস্তুটাকে m ভরের বস্তুটাকে একটা বলে টানতেছে, ফলে যে বলে ক্রিয়াশীল হয় সে বলটাকে আবার ওজন বল বলা হয়। তার মানে m ভরের বস্তুটার একটা ওজন বল নিচের দিকে ক্রিয়াশীল হচ্ছে।
তাহলে এবার ওজন বল এটা কতখানি হবে? W সমান সমান mg, যেখানে g হলো অভিকর্ষ ত্বরণ। এবার দেখো এই ওজন বলটা কেন সৃষ্টি হচ্ছে? অভিকর্ষ বলের বা মহাকর্ষ বলের কারণেই কিন্তু সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, সুতরাং W সমান F বা mg সমান সমান g m ভাগ r স্কয়ার। উভয় পক্ষে m দিয়ে ভাগ করলে সুতরাং g সমান g m ভাগ r স্কয়ার। তার অভিকর্ষ ত্বরণটা কার উপর ডিপেন্ডেবল? অভিকর্ষ ত্বরণটা ডিপেন্ডেবল পৃথিবীর ভর আর পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুটা যেখানে আছে তার দূরত্বের উপর নির্ভরশীল। আচ্ছা, এখন দেখো পৃথিবীর ক্ষেত্রে যদি বস্তুটা এরকম হয়, পৃথিবীর পৃষ্ঠে কোনো বিন্দুতে আছে, তাহলে এই ডিসটেন্সটা হবে কতখানি? r। তখন পৃথিবীর পৃষ্ঠে থাকলে ভূপৃষ্ঠে একটা বস্তুর যদি বের করি, ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান পাচ্ছি g m ভাগ এই r এর কাছে তখন ডিসটেন্সটা কত হচ্ছে? বড় হাতের r, তার উপর স্কয়ার। এটা ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সূত্র। তাহলে খেয়াল করো, অভিকর্ষ ত্বরণের মান বস্তুর ভরের উপর, বস্তুর আকার আকৃতির উপর, তারপর বস্তুর ঘনত্বের উপর, কোনো কিছুর উপর নির্ভর করে না। কেন করে না? আমার এই সমীকরণের মধ্যে বস্তু রিলেটেড কোনো রাশি নেই। আছে কি? পৃথিবীর ভর এবং পৃথিবীর ব্যাসার্ধ, আর যেহেতু মহাকর্ষ ধ্রুবক, তার মানে পৃথিবীর ভর এবং পৃথিবীর ব্যাসার্ধের উপর ডিপেন্ডেবল। তার মধ্যেও আমরা জানি পৃথিবীর ভরটা ধ্রুবক, টোটাল পৃথিবীর ভর তো ধ্রুবক, এটা তো আর পরিবর্তনশীল নয়। কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ এক এক জায়গায় এক এক রকম হতে পারে, ফলে এই ব্যাসার্ধটা চেঞ্জ হওয়ার কারণে জি এর মান চেঞ্জ হতে পারে। তাহলে আমাদের এই সম্পর্কটা কি দাঁড়াচ্ছে? জি এবং এম যদি ধ্রুবক হয়, তাহলে এটাকে লিখতে পারি অভিকর্ষ ত্বরণ ইজ প্রপোর্শন টু 1/r স্কয়ার। অভিকর্ষ ত্বরণ পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। এখন এই যে অভিকর্ষ ত্বরণের মানটা তাহলে অবশ্যই পরিবর্তনশীল দেখতে পাচ্ছি। সেটা কিসের উপর ডিপেন্ডেবল? পৃথিবীর ব্যাসার্ধের উপর। এখন পৃথিবীর বিভিন্ন স্থানে ব্যাসার্ধ বিভিন্ন রকম হওয়ার কারণে জি এর মান ভ্যারিয়েশন হয়, অর্থাৎ জি এর মান পরিবর্তন হয়। তাহলে আমরা এই জি এর মান পরিবর্তনটা একটু ব্যাখ্যা করব। তাহলে এইখান থেকে কিন্তু জি সম্পর্কে আমরা বলতে পারলাম যে অভিকর্ষ ত্বরণ জি বস্তু নিরপেক্ষ, মানে যে বস্তুটা বের করবে সে বস্তুর কোনো কিছুর উপর নির্ভর করে না। কিন্তু স্থান নিরপেক্ষ নয়, কারণ কি? পৃথিবীর বিভিন্ন স্থানের উপর নির্ভর করবে, বিভিন্ন স্থানের ব্যাসার্ধ বিভিন্ন রকম, এই জন্য স্থানের উপর নির্ভরশীল। তাহলে আমরা বলতে পারি অভিকর্ষ ত্বরণ বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। আচ্ছা, এখন আমরা আসবো অভিকর্ষ ত্বরণ জি এর মানের পরিবর্তন। জি এর মানের পরিবর্তন কতগুলো কারণে হয়ে থাকে। জি এর মান পরিবর্তন, আচ্ছা এইভাবে লিখি, জি এর মান নির্ভর করে এক, পৃথিবীর আকৃতির জন্য, পৃথিবীর আকৃতি। আচ্ছা, দুই, ভূপৃষ্ঠ হতে উচ্চতার উপর।
3 ভূপৃষ্ঠ হতে গভীরতার উপর। 4 আণবিক গতি। তাহলে জি এর মান এই বিষয়গুলোর উপর নির্ভর করে। তাহলে আমরা এখান থেকে জি এর মানের নির্ভরশীলতাগুলা এবার আমরা একটু ব্যাখ্যা করব। তাহলে প্রথমেই দেখো একটা একটা করে ব্যাখ্যা করি। পৃথিবীর আকৃতি। পৃথিবীর আকৃতি কিন্তু একেবারে গোলাকার নয়, কিছুটা চ্যাপ্টা। এই চ্যাপ্টা দুইটা প্রান্ত হচ্ছে দুই মেরু বিন্দু, এটার নাম মেরু, এটাও মেরু। আচ্ছা, আর এই দুই চওড়া প্রান্ত হচ্ছে বিষুব অঞ্চল। তাহলে ভালো করে খেয়াল করো, এটা যদি পৃথিবীর কেন্দ্র হয় তাহলে দেখো তো মেরু অঞ্চলের এই ব্যাসার্ধ আর এই বিষুব অঞ্চলের ব্যাসার্ধটা কোনটা বেশি? অবশ্যই এটা আমার ভালো হলো না, একটা একটা করে দেখাই। মেরু অঞ্চলের ব্যাসার্ধটা কম আর বিষুব অঞ্চলের ব্যাসার্ধটা তুলনামূলক বেশি। আমরা জানি g is proportion to 1 by r square। মেরু অঞ্চলে g এর মান r এর মান কম, কম বিধায় g এর মান ম্যাক্সিমাম। এই জন্য মেরু অঞ্চলে g এর মানটা হয় 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। আবার বিষুব অঞ্চলে ডিসটেন্সটা ব্যাসার্ধটা বেশি, বেশি হওয়ার কারণে যেটা হয়, এই যে বেশি হলে জি এর মান কম হবে, জি এর মান কমে যায়। এই জন্য বিষুব অঞ্চলে জি এর মান 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, আর এই দুটার মানের আমরা প্রায় গড় ধরি নিরক্ষীয় অঞ্চলে। এইখান বিষুব অঞ্চল থেকে মেরুর দিকে আসতে গেলে মাঝামাঝি বরাবর এইটুক টোটাল কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে ঠিক মাঝ বরাবর কত? 45 ডিগ্রি। 45 ডিগ্রি অংশে বা মাঝ বরাবর নিরক্ষীয় অঞ্চলে এই অঞ্চলগুলোতে গড় মানটা ধরা হয় 9.81। এজন্য আমরা 9.81টাই গড় হিসেবে ইউজ করি। এটা গেল হলো পৃথিবীর আকৃতির জন্য। এখন আমরা দেখব 2 নাম্বারটা, ভূপৃষ্ঠ হতে h পরিমাণ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান কেমন হয়। এবার দ্বিতীয়টা, h উচ্চতায় g এর মান। আমি ধরে দিলাম এইখানে পৃথিবী আছে, এইটুকু হলো পৃথিবীর ব্যাসার্ধ r। আচ্ছা, পৃথিবী থেকে h পরিমাণ উচ্চতায় একটা বস্তু আছে m ভরের। তাহলে h উচ্চতায় m ভরের একটা বস্তু আছে। আচ্ছা, তাহলে আমরা এখন এখান থেকে যদি দেখি যে অভিকর্ষ ত্বরণের সূত্র কি, আমরা ওই যে অভিকর্ষ ত্বরণের একটা সূত্র পেয়েছিলাম কমন। প্রথমে পেয়েছিলাম পৃষ্ঠে g এর মান পেয়েছিলাম g m by r স্কয়ার। এটা 1 নম্বর সমীকরণ দিলাম। এটা কোথায়? বস্তুটা যদি এই পৃথিবীর পৃষ্ঠে থাকতো তাহলে, কিন্তু বস্তুটা আছে আরো h পরিমাণ উঁচুতে। তাহলে এবার h উচ্চতায়, এই h উচ্চতায় g এর মানটা কতখানি হবে? g প্রাইম ধরলাম, সেটা হবে g m। এবার তো ডিসটেন্স r থাকতেছে না, সেই r কতখানি হচ্ছে? r প্লাস h পরিমাণ। আমার সূত্র ছিল এত প্লাস r স্কয়ার, এই টোটালটাকে আমি r ধরছি, gm বাই r স্কয়ার। rটা কি? ডিসটেন্স, দূরত্বের উপর স্কয়ার। কিন্তু এই ছোট হাতের rটা তো আর একা না, এর মধ্যে দুটো অংশ আছে। তাহলে এটাকে আমরা ভেঙে লিখতে পারি gm বাই r প্লাস h হোল স্কয়ার।
এটা আসলো 2 নাম্বার সমীকরণ। এখন আমি এই স্থানের অভিকর্ষণ ত্বরণটা বের করতে চাই। বের করতে চাইলে আমার একটা মান জানা আছে, পৃথিবীর পৃষ্ঠের অভিকর্ষণ ত্বরণ আমরা জানি। তাহলে পৃথিবীর পৃষ্ঠের অভিকর্ষণ ত্বরণের মাধ্যমে সম্পর্কটা যদি দেখাতে চাই তাহলে কেমন আসে? এখন 2 ভাগ 1 এটা হতে কি পাই? দেখো g প্রাইম ভাগ g প্রপোর্শন টু এটা gm ভাগ r প্লাস h হোল স্কয়ার। এটা ভাগ আসতো, গুণন দিয়ে উল্টিয়ে দিলাম r স্কয়ার বাই gm। এন্ড gm যদি উভয় পক্ষে ভাগ হয়ে যায়, মানে ভাগ করে দেই, তাহলে সেটা কেটে যাবে। gm গেল, বা এই g প্রাইম সমান সমান পাচ্ছি r স্কয়ার ভাগ r প্লাস h হোল স্কয়ার গুণন g। তার মানে h পরিমাণ উচ্চতায় যদি আমি অভিকর্ষণ ত্বরণ নির্ণয় করতে চাই তাহলে পৃথিবীর ব্যাসার্ধ লাগতেছে, পৃথিবীর পৃষ্ঠের অভিকর্ষণ ত্বরণ লাগতেছে, আর ওই উচ্চতাটার মান লাগতেছে। তাই h উচ্চতা অভিকর্ষণ ত্বরণ পাবো। তাহলে এটা হলো তার g নির্ণয় করার সূত্র, h উচ্চতায়। এটাকে আমরা ক্যালকুলেশন করে আরো কিছু সূত্রে রূপান্তর করতে পারি। দেখো, বা এটা g প্রাইম সমান সমান হোল স্কয়ার একবারে দিয়ে দিলাম r বাই r প্লাস h হোল স্কয়ার গুণন g সমান, দেখো লব এবং হরকে একটা r দিয়ে ভাগ করি, একেও r দিয়ে ভাগ করলাম, উপরে থাকলো 1, এটাকে r দিয়ে ভাগ করলে 1 প্লাস h বাই r, এর নিচে মনে মনে একটা r দিয়ে ভাগ করো, একেও তাই। আর আর কে দিকে 1 হবে, এই আর আর ভাগ হয়ে 1 হবে, এই এইচ আর আর ভাগ হয়ে এত হবে। তার উপর আসবে হোল স্কয়ার, এই হোল স্কয়ার ইনটু জি। লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণনও দেওয়া যায়, ভাগও দেওয়া যায়, মানের কোনো পরিবর্তন হয় না। এবার দেখো, এটা স্কয়ার ভেঙে দেই, 1 বাই 1 প্লাস এইচ বাই আর তার উপর হোল স্কয়ার ইনটু জি। তাহলে এটাকে আমরা লিখতে পারি, সুতরাং g প্রাইম ইজ ইকুয়াল 1 প্লাস h বাই r, এটাকে ইনভার্স টু g। এই সমীকরণ দিয়েও আমরা g এর মান বের করতে পারি। তাহলে এটা মূল সমীকরণ, এখান থেকে আমরা এটা কিছুটা ক্যালকুলেশন করে পেলাম। এখান থেকে আমরা আরেকটু সরলীকরণ করে আসব। এখান থেকে দেখো, এটা যদি বিস্তৃতি করি, বিস্তৃতি করলে আসে g প্রাইম সমান 1 প্লাস, আচ্ছা এটা আসে 2h, সরি এটা মাইনাস আসে 1 মাইনাস 2h বাই r প্লাস আরো বিস্তৃতি আরো বড় বড় মানগুলো আসবে। আমরা যত মান নেব, পদগুলো বাড়াতে থাকবো, ততই এই পরিমাণটা পদের মানটা কমতে থাকবে। তাহলে আমরা এই বিস্তৃতি থেকে অতিরিক্ত উচ্চ ঘাতের পদগুলোকে অপসারণ করলাম, মান খুব ছোট ছোট হয়ে, এতে যোগ বিয়োগ করলে মানের তেমন খুব পরিবর্তন হয় না। সেই ক্ষেত্রে আমরা এই প্রথম অংশটুকুই কাউন্ট করলাম, বাকিটুকু উচ্চ ঘাতের মানগুলো অ্যাভয়েড করে এই অংশ পাবো। তাহলে বিস্তৃতি করলে আমরা এই মানটুকু পাই। তাহলে জি এর তিনটা সমীকরণ পেয়ে গেলাম। এইচ পরিমাণ উচ্চতায় বলা হলো যে মনে করো 500 মিটার উঁচু একটা পাহাড় আছে, পাহাড়ের চূড়ায় অভিকর্ষ ত্বরণের মান কত? তাহলে এই যে উচ্চতা এইচ 500 মিটার বসায় দেব হবে। তবে বেশিরভাগ এই সমীকরণটা বেশি ইউজ করো, এটা দিয়ে আমরা ম্যাথ বেশি করব, কারণ এখানে বিস্তৃতি করলে কিছু সামান্য মানের ওই যে অ্যাভয়েড করেছি, এগুলার জন্য হালকা হেরফের হতে পারে। এজন্য আমরা ম্যাক্সিমাম সময় জি প্রাইম মানটা এইটাই বেশি ইউজ করব। আচ্ছা, এটা গেল এইচ পরিমাণ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ। এবার আসি এইচ গভীরতায়। এবার যদি আমরা এই যে পৃথিবী চিন্তা করলাম, এই পর্যন্ত পৃথিবীর ব্যাসার্ধ
আর আর এইটুকু এইচ পরিমাণ গভীর, এখানে আসলাম। তাহলে এখানে একটা বস্তু রাখলে এটা লিখলাম 3 নাম্বার, এইচ গভীরতায়, গভীরতায় জি এর মান, এই অংশ করতেছি। এটা শেষ, এটা শেষ, এখন এটা করতেছি। তাহলে এইচ গভীরতায় জি এর মানটা কতখানি হবে? তাহলে আমরা আগে ভূপৃষ্ঠের যদি হিসাব করি, ভূপৃষ্ঠে এটা হলো জি সমান জি এম ভাগ আর স্কয়ার, 1 নাম্বার। এবার এইচ গভীরতায় যখন যাব, গভীরতায় গেলে পৃথিবী কিন্তু আর আগের সমান থাকতেছে না। দেখো এখন পৃথিবী ছোট হয়ে যাচ্ছে, তাই না? কারণ কি, আমার বস্তুর উপর তো এই উপরের অংশটুকু কোনো ক্রিয়াশীল থাকবে না। দেখো না, আমি বস্তুটাকে যদি এখানে আনি, তাহলে এই উপরের এই অংশটা কি আর বস্তুকে আকর্ষণ করবে? করবে তো, কেন্দ্রের দিকে আকর্ষিত হবে, তাই না? তাহলে কেন্দ্রের দিকে হলে, তাহলে কেন্দ্রের দিকে হলে আমার এইটুকু অংশ শুধু থাকতেছে। তাহলে এইটুকু যদি এইচ হয় আর পুরাটা আর হয়, তাহলে এইটুকু কত? আর মাইনাস এইচ। তাহলে আমার এবার নতুন ব্যাসার্ধ হচ্ছে আর মাইনাস এইচ, এতটুকু। আচ্ছা, এখন দেখো এবার কিন্তু পৃথিবীর ভর তাহলে এই অংশের জন্য সম্পূর্ণ ভরের সমান থাকতেছে না। তাহলে এই অংশের ভরটা কিন্তু সম্পূর্ণ অংশের ভরের সমান থাকতেছে না। তাহলে আমার এইটুকের জন্য আমার কি আসতেছে? দেখো, এইচ গভীরতায়, গভীরতায়, তাহলে এটা আসতেছে হলো জি প্রাইম সমান সমান জি, এটার ভর ধরলাম এম প্রাইম। তাহলে এই যে ক্ষুদ্র অংশটুকু আর প্লাস এইচ ব্যাসার্ধের এই কোর ভিতরের অংশটুকুর ভর ধরলাম এইচ প্রাইম, সরি এম প্রাইম ভাগ, এটা হচ্ছে আর মাইনাস এইচ হোল স্কয়ার। এখন যে আমি ক্যালকুলেশনটা করব, বাট আমরা এম প্রাইমের মানটা জানি না, তাহলে আমরা এই 2m এর একটু রূপান্তর করব। দেখো ভরটা আবার কিসের সাথে সম্পর্কিত? আমরা পড়ে এসেছিলাম ঘনত্ব রো সমান m বাই ভি। তাহলে m সমান সমান কি? রো ভি, এইটুকুই তো, তাই না? পৃথিবীর ঘনত্ব তো আর চেঞ্জ হতে পারে না। আমরা পৃথিবীর পুরাটার ঘনত্ব ধরেছি গড় ঘনত্ব রো। গড়ে ঘনত্বটা রো, এর মধ্যে বিভিন্ন উপাদান আছে, এক এক স্তরে এক এক রকম হতে পারে, বাট গড়ে ঘনত্বটা হলো রো। তাহলে যখন ফুল পৃথিবী নেব, তখন কিন্তু এই ভরের জন্য গড় ঘনত্ব কত হবে? রো। যখন এই ভিতরে এই গভীরতায় গেলে ছোট অংশটুকু পেলাম পৃথিবীর, এই অংশটুকুর ঘনত্ব গড়ে রো। তাহলে আমি এই সূত্রের সাথে মিলিয়ে এবার লিখি যে পৃথিবীর ভর m সমান রো গুণন ব্যাসার্ধ কত, আয়তন কত হবে? গোলাকার 4/3 পাই আর কিউব, এইটুকু 4/3 পাই আর কিউব সমান সমান লেখা যায় 4/3 পাই আর কিউব রো। এটা হলো m, যখন পৃথিবী সম্পূর্ণ ছিল তখন হলো ভর। ঠিক একইভাবে m প্রাইমটা কতখানি হবে? এই গভীরতার অংশটুকুই, যে অংশটুকু নিয়েছিলাম গভীরতায় যাওয়ার পরে ওই ক্ষুদ্র অংশটুকুর ভর, সেটা একই রকম হবে 4/3 পাই। এবার আর এর কাছে এবার ব্যাসার্ধটা কিন্তু আর থাকতেছে না, ব্যাসার্ধ হয়ে যাচ্ছে ভিতরের টুক, এইটুকু। তাহলে আর এর জায়গায় হচ্ছে আর মাইনাস এইচ হোল কিউব ইনটু গড় ঘনত্ব রো। এখন দেখো এটা দিলাম 2, এখন জি প্রাইম 2/1 হতে জি প্রাইম ভাগ জি সমান সমান জি প্রাইমের মান জি এম প্রাইম ভাগ আর মাইনাস এইচ হোল স্কয়ার। আচ্ছা, গুণন উল্টে দিলে আর স্কয়ার বাই জি এম।
এবার দেখো এই জি জি কেটে যাবে, আর এটা যদি একটু বসিয়ে দেই, এম প্রাইম এর মান কত? 4/3 পাই এটা আর মাইনাস এইচ হোল কিউব রো ভাগ এটা আসতেছে আর মাইনাস এইচ হোল স্কয়ার গুণন আর স্কয়ারের জায়গায় আর স্কয়ারই থাকতেছে, আর এটুক দেখো এম এর জায়গায় কি হচ্ছে 4/3 পাই আর কিউব রো, রো রো কেটে যাবে, 4/3 পাই পাই কেটে গেল, এখানকার আর মাইনাস এইচ হোল স্কয়ারের সাথে একটা কেটে যাবে, আর স্কয়ারের সাথে এখানে আর এর দুইটা কেটে যাবে ভাগ হয়ে, তাহলে আমার সব কাটাকাটি হয়ে থাকতেছে কি? তাহলে এইখানে থাকতেছে বা জি প্রাইম ভাগ জি ইজ ইকুয়াল উপরে থাকে আর মাইনাস এইচ ভাগ নিচে একটা আর, সুতরাং জি প্রাইম সমান সমান আর দিয়ে যদি ভাগ করি 1 মাইনাস এইচ বাই আর ইনটু এই পাশের জি ওই পাশে নিয়ে গেলাম, তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ পরিমাণ গভীরে যদি আমরা কোনো একটা বস্তু এরকম নিয়ে যাই বা খনিতে নিয়ে গেলাম, 1 কিলোমিটার 2 কিলোমিটার গভীরে খনিতে একটা বস্তু নিয়ে গেছি, তখন ওই স্থানে অভিকর্ষ ত্বরণের মান এত হবে। এবার আমরা দেখব যে পৃথিবীর থেকে উপরের দিকে গেলে অভিকর্ষ ত্বরণের মান কি হয়, বাড়ে না কমে? আবার পৃথিবীর থেকে নিচের দিকে গেলে অভিকর্ষ ত্বরণের মান বাড়ে না কমে, সেটা একটু দেখব। তাহলে আমরা এই দুইটা সূত্র পেলাম। এবার দেখো আমরা সূত্রের মধ্যে পেয়েছিলাম একটা জি প্রাইম এইচ উচ্চতায় যেটা সমান সমান এটা ছিল আর স্কয়ার বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ইনটু জি, আর আরেকটা পেয়েছি এইচ গভীরতায় 1 মাইনাস এইচ বাই আর ইনটু জি। প্রথম সূত্রটাই দেখো, আর বড় না আর প্লাস এইচ বড়? অবশ্যই আর প্লাস এইচ বড়, তাহলে আর প্লাস এইচ হোল স্কয়ার করলে আর স্কয়ারের চেয়ে মানটা বড় হবে, তার মানে এই অংশটুকু আর স্কয়ার বাই আর প্লাস এইচ হোল স্কয়ার অংশটুকু অবশ্যই 1 এর চেয়ে ছোট হবে। 1 এর চেয়ে ছোট মান দিয়ে জি এর মান 9.8 কে ছোট দিলে অবশ্যই 9.8 এর চেয়ে ছোট হবে, অর্থাৎ এইখান থেকে আমরা লিখতে পারি জি প্রাইম লেস দেন জি, অবশ্যই জি প্রাইম এর মানটা জি এর চেয়ে কম হচ্ছে। আবার এখানে দেখো এই ছোট মান ব্যাসার্ধের চেয়ে ছোট, তাহলে ছোট মানকে 8 দিয়ে ভাগ করলে সেটা 1 এর চেয়ে ছোট হবে, 1 থেকে পয়েন্ট সামথিং বিয়োগ করলে এটাও 0 পয়েন্ট সামথিং থাকে, মানে 1 এর চেয়ে ছোট, তাহলে সেক্ষেত্রেও এই জি প্রাইম লেস দেন জি হচ্ছে। তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত দিতে পারতেছি অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে বেশি পৃথিবীর পৃষ্ঠে, পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান সবচাইতে বেশি, এবং যতই উপরের দিকে উঠি জি এর মান কমতে থাকে, যতই নিচের দিকে নামতে থাকি জি এর মান কমতে থাকে। তাহলে এটা যদি আমরা একটা পৃথিবী এঁকে নিই, এটা একটা পৃথিবী, এটা পৃথিবীর কেন্দ্র, যদি পৃথিবীর কেন্দ্রে চলে যায় তাহলে জি এর মান কত হয় দেখো, কেন্দ্রে পৃথিবীর কেন্দ্রে জি এর মান 1 মাইনাস এইচ সমান কত হবে আর ভাগ আর, কতখানি গভীরে যাব, এখান থেকে যখন এখানে যাব পৃথিবীর কেন্দ্রে যাব তাহলে এইচ গভীরতাটা হবে আর এর সমান, ব্যাসার্ধের সমান, তাহলে এইচ এর জায়গায় যদি আর বসাই ইনটু জি সমান 1 1 মাইনাস 1 0 0, সো আমরা বলতে পারি পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান এই কারণে 0। তাহলে এটা আমি একটা পৃথিবীর কেন্দ্র ধরলাম, দেখো তাহলে এই দিকে আমি একটা গ্রাফ আঁকবো, এটা ডিসটেন্স ডি আর এটা হলো জি অভিকর্ষ ত্বরণ জি, গ্রাফটা এঁকে নিই। তা আমরা পেলাম পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ 0, তাহলে এখানে অভিকর্ষ ত্বরণ 0। আচ্ছা
কেন্দ্র থেকে যতই উপর দিকে উঠি দূরত্ব একটু করে বাড়তে থাকে, ব্যাসার্ধ বাড়তে থাকে, মানে এইচ এর মান কমতে থাকে, তাই না? তার মানে পৃথিবীর পৃষ্ঠে আমি তিনটা জিনিস পেয়েছি। পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ সবচেয়ে বেশি, উপরে উঠলে কমতে থাকে, নিচের দিকে নামলেও কমতে থাকে। তাহলে উপরের দিকেও জি বাড়তে থাকে, কমতে থাকে, আবার নিচের দিকেও কমতে থাকে। কমতে কমতে কেন্দ্রে গিয়ে জি এর মান 0 হয়ে যায়। বুঝতে পেরেছো? কেন্দ্রে গিয়ে জি এর মান 0 হয়ে যায়। তাহলে এখানে যখন 0 হয় তার মানে পৃষ্ঠ থেকে নিচের দিকে আসলে কমছে, তাহলে কেন্দ্র থেকে উপরের দিকে গেলে ধীরে ধীরে বাড়ছে, জি বাড়ছে। তাহলে আমি কেন্দ্র থেকে ধীরে 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 ব্যাসার্ধ পর্যন্ত আসলাম, তখন জি এর মান ধীরে 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 বাড়ছে, বাড়তে বাড়তে ধরলাম ম্যাক্সিমাম হয়ে গেছে এই পর্যন্ত। তাহলে এটা ধীরে ধীরে বাড়ছে, গ্রাফটা বেড়ে গেল। এইখানে পৃষ্ঠ জি। আচ্ছা, এবার যখন উপরের দিকে যাচ্ছি দূরত্ব আরো বাড়তেছে আরো বাড়তেছে, তখন জি এর মান ধীরে ধীরে কমতেছে। জি এর মান তখন ম্যাক্সিমাম থেকে ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে। তখন আমরা গ্রাফটা যদি এখন মুছে দেই তাহলে অ্যাকচুয়ালি গ্রাফটা এরকম করে দাঁড়াচ্ছে। দেখো, এটা দিয়ে বোঝানো হচ্ছে এই ডিসটেন্সটা হলো আর। যখন পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠে আসলাম তখন অভিকর্ষ ত্বরণের মান বাড়তে বাড়তে সবচেয়ে বেশি। যখন পৃথিবীর পৃষ্ঠ থেকে আরো উপরের দিকে যাচ্ছি তখন অভিকর্ষ ত্বরণের মান ধীরে ধীরে আরো কমতে থাকলো। তাহলে এইভাবে মূলত আমরা একটা গ্রাফ আঁকতে পারি। তাহলে এখানে জি দূরত্বের সাথে বেড়েছে, তাহলে এটা সমানুপাতিক ডি এইটুকু। আর এখানে হ্রাস পেয়েছে, হ্রাস পাওয়ার হারটা আবার জি প্রাইম 1/d², এই হারে কমতেছিল। যার কারণে স্কয়ার আছে তো, যার কারণে এটা একটু বাঁকা হবে গ্রাফটা হালকা। তাহলে এটা আমরা দূরত্ব এবং জি এর একটা গ্রাফ পেলাম, দূরত্বের সাথে জি এর একটা গ্রাফ। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার তাহলে তো উপরের দিকে যাইতে যাইতে অভিকর্ষ ত্বরণ কমতে 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 একসময় আন্ডা দেবে, তাই না? একসময় 0 হবে। তা আমরা একটু দেখি না কত উচ্চতায় গেলে 0 হতে পারে। দেখো, আমরা যদি সবচাইতে উঁচুতে যখন যাব, সর্বাধিক উঁচুতে, তাহলে আমরা সূত্র জানি জি। সর্বাধিক উচ্চতায় গেলে এই জি টার মান হবে 0, জি প্রাইম। এই উচ্চতায় জি ইজ ইকুয়াল 0। তাহলে জি প্রাইম সমান আমরা সূত্রটা পেয়েছি r²/r+h। দেখো, একটু ওই সূত্রটা দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটা করি 1 - 2h/r ইনটু জি, এটা দিয়ে করলাম। দেখো, এটা হলো 0, 0 সমান সমান 1 - 2h/r ইনটু জি। এই পাশে জি যদি এখানে নিয়ে আসি তাহলে 0, 0 সমান সমান 1 - 2h/r, বা এই মাইনাস অংশ এই পাশে আনলাম 2h/r ইজ ইকুয়াল 1, বা 2h ইজ ইকুয়াল r। সুতরাং h সমান সমান r/2। পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায় যদি উঠতে পারো তাহলে অভিকর্ষ ত্বরণ 0, অর্থাৎ তুমি ওইখানে ওজনহীনতা অনুভব করবে। আমরা জানি পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার। 6400 কিলোমিটার ভাগ যদি 2 দেই তাহলে 3200 কিলোমিটার, প্রায় 3200 কিলোমিটার উচ্চতায় উঠলে আমরা কি পাই? ওজনহীনতা অনুভব করব। পৃথিবী পৃষ্ঠ থেকে যদি 3200 কিলোমিটার উপরে উঠতে পারি তাহলে ওজনহীনতা অনুভব করব, আর যদি পৃথিবীর কেন্দ্রে যেতে পারি তাহলে ওজনহীনতা অনুভব করব। তাহলে এই ছিল হলো জি এর বিষয় নিয়ে। আরেকটি অংশ কিন্তু রয়ে গেল আহ্নিক গতির জন্য। মনে হয় যে আজকে ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে,
এই জন্য আহ্নিক গতির এই অংশটা হয়তো দেখাবো না। আহ্নিক গতির অংশটা আমি পরের লেকচারে আবার একটু দেখাবো। আর সেই সাথে আরো কিছু টপিক নিয়ে ওখানে আমরা একটু আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।